আমার ছুঁয়ে দিলে মনের ক্ষেত্রে আমি ইন্ডাস্ট্রির অনেক ফর্মুলা পেয়েছিলাম। প্রথমবার এসেছিলাম, প্রথম ফিল্ম ছিল। অনেক রকম অনেক ফর্মুলার কথা শুনেছিলাম। আচ্ছা, এই নানাভাবে একটু কম্প্রোমাইজড হয়েছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, এটা করি। কিন্তু আমি এই ছবিতে দাগিতে আমি দাওয়াত দেইনি। আচ্ছা। আইটেম সং এর জায়গা ছিল, আইটেম সং এর ডিমান্ড ছিল, আমি না ঠিকই রেখেছি আইটেম সং। তো রিভিউ যতগুলো মানুষ যতজন দেখেছে, মানে অ্যাটলিস্ট দাগির ক্ষেত্রে এটা সবাই এক বাক্যে বলেছে এটা বাংলাদেশের গল্প। ওকে। এবং ইউনিকনেস, গল্পের নতুনত্ব, এই বিষয়টা সবাই এক বাক্যে বলেছেন যে আমি আমার গল্পটাকে স্টার বানিয়ে রেখেছি। আমার এটা এইভাবে আমি নির্দ্বিধায় বলতে পারি যে 100% বাংলাদেশে শুট করা এটা ছিল। আবার যখন এই কাস্টিংটা আমরা ঘোষণা দেই, দিশার ফ্যানরা প্রথমেই বলেছিল আবার একই জুটি কেন, ইন্ডিয়া থেকে। আবার ইন্ডিয়া থেকে নেয়ারও একটা প্রপোজাল ছিল, কেননা অর্থনৈতিক কারণে বা রিলিজের কারণে সুবিধা হয়, ইয়া ছিল। সব মিলে আসলে সুরঙ্গের ইউএসপিটা মাথায় ছিল না। শিহাব, আমি একটু জানতে চাই যে এই যে ছবি নিয়ে যেই ধরনের আলোচনা হয়, তো আমাদের এখানে রিভিউ হয় না এবং আমাদের ডিজিটাল রিভিউ গুলো বিশ্বাসযোগ্য না। তো এটার একটা ঘাটতি আছে কিনা সত্যিকার অর্থে? কিছু কিছু রিভিউয়ার দাঁড়ায় ওয়ার্ল্ডে, বিভিন্ন ওয়ার্ল্ড সিনেমায়। আমাদের দেশে এটা ঠিকঠাক আছে আপনি মনে করেন? বিশ্বাস করতে পারি? আমাদের পত্রিকার গুলার আমি এখন পর্যন্ত ওকে মনে করি, নিউজ পেপার গুলার। আচ্ছা, নিউজ পেপার গুলোর ওরা যা করেন, কিছু পত্রিকা, ন্যাশনাল ডেইলিজ যারা আছে, তারা রিভিউ গুলো আমার মনে হয় যে একজন তৃতীয় পক্ষে বা আউটসাইডার রিসোর্স পার্সনকে দিয়ে করান, বোদ্ধা কাউকে দিয়ে করান। এছাড়া এখন তো বিভিন্ন পেজ তো পিআর হিসাবেই কাজ করছে, ফিল্মের সাথে ইনভলভ। এখন তো বলা সেটা একজন বাড়তি যন্ত্রণা হিসেবে একজন নির্মাতার মাথা ভারী করে কিনা, মানে যেটা ইন্টেনশনাল বোঝা যায় যে এটা ইন্টেনশনালি করছে, যেটা ইচ্ছে করেই বলছে বা বলছে না, এটাও হয়। তো এটা মাথা ব্যথা, মানে একটা পর্যায়ে হয় কি, একটা পর্যায়ে গায়ে মাখি না, কেউ গায়ে মাখে না, বোঝা যায় যে এটা ইন্টেনশনালি। 10 জন মানুষ বলছে ভালো বা 10 জন মানুষ বলছে খারাপ, উনি ওর একা কিছু বললে তখন তো বোঝাই যায় যে কিছু একটা আছে। তো এটা নিয়ে মাথা আর ঘামাই না, মাথা নেই না, মাথা ব্যথার কারণ আর হয়ে যায় দেই না আর কি। ওকে। দাগি ছবি কাজ করতে গিয়ে আসলে সবচেয়ে হার্ড টাইম বলতে থিঙ্কিং এর জায়গা থেকে কোনটা মনে হয়েছে? যেটা ঈদে রিলিজ দিব, একটা প্রেশার আছে, এতদিন পর ছুঁয়ে দিলে মনে একটা ব্লকবাস্টার গেছে, এরপরে আমার একটা চাওয়ার প্রেশার আছে, আফরান নিশোর একটা প্রেশার আছে, নাকি সারিয়া শাকিলের প্রেশার আছে? কোনটা মনে হয়েছে সবচেয়ে বেশি প্রেশার দাগি ছবিটা নিয়ে? প্রেশার মানে কি, এক এক সময় এক একটা প্রেশার এসছে। যে প্রেশার মানে প্রেশার হিসেবে যদি নিতে চাই, ছিল যে আমার প্রথম ছিল যে এটাকে কতখানি এঙ্গেজিং করা যায় দর্শকের কাছে। আমার এইটাই সবচেয়ে বড় প্রথম আমার হার্ডল মনে হয়, যে দর্শকের কাছে কতখানি এঙ্গেজিং ভাবে আমি গল্পটা বলতে পারলাম। এই চ্যালেঞ্জটা প্রথমে নেই আমি, যে নিজে কনভিন্সড হয়ে নিজের কাছে ভালো লাগলে আমার দর্শকের কাছে ভালো লাগবে। আমি যতক্ষণ পর্যন্ত ভালো না লাগছে, অন্যদের কাছে ভালো লাগছে না। বাইরে তো নানা রকম প্রেশার আছেই, নানা রকম আবদার আছে। আমার ছুঁয়ে দিলে মনের ক্ষেত্রে আমি ইন্ডাস্ট্রির অনেক ফর্মুলা পেয়েছিলাম। প্রথমবার এসেছিলাম, প্রথম ফিল্ম ছিল, অনেক রকম অনেক ফর্মুলার কথা শুনেছিলাম। আচ্ছা, এই নানাভাবে একটু কম্প্রোমাইজ হয়েছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, এটা করি। কিন্তু আমি এই ছবিতে দাগিতে আমি দাওয়াত দেইনি। আইটেম সং এর জায়গা ছিল, আইটেম সং এর ডিমান্ড ছিল, আমি না ঠিকই রেখেছি, আইটেম সং হবে না। সেটা তো স্ট্রং ডিসিশন, এটা তো অনেক প্রযোজক মানতে চায় না। এটা জোর করে আরোপিত হয়ে যাবে, আমি আইটেম সং। তো এটা থ্যাঙ্কস যে আমার প্রোডিউসাররা অনেক সেন্সিবল ছিলেন, তারা বুঝতে পেরেছেন যে না, আমাকে আমার মতো করেই নির্মাণ করতে দেয়া হোক, এবং আমি আমার গল্পটাই বলার চেষ্টা করেছি।
সেই আচ্ছা। জায়গা থেকে যা, যা প্রয়োজন যেভাবে যখন যেটা প্রয়োজন সেটা ঠিকঠাক মতোই পেয়েছি। এই প্ল্যানিং রাজা যে হুম। যে প্রসঙ্গটা তুললেন যে যেমন এলেতেও আমরা একটা মিটিং করেছিলাম খুব বড় একটা প্রোডাকশনের সাথে আমি আর রাজ হামিদ ছিলাম। তো ওই সময় বলা হচ্ছিল যে বাংলাদেশের লোকাল গল্পগুলো আমাদের এখানে হচ্ছে কম। এই যে প্রসঙ্গটা আনলো। এবারে ঈদের ছবির নামগুলো যদি ধরি, যদিও ওই ছবি দেখা হয়নি, বরবাদ, জংলি, আপনি বলেন বারানের দাগি, মানে সবই মনে হচ্ছে একদম মানে কি যেন হচ্ছে। সো সত্যিকার অর্থে বাংলার গল্পটাই বলছেন তো আপনারা, না? আপনি ছবিটা দেখেন। একমাত্র আমি মানে ইঞ্জিনিয়ার প্রশ্ন তো করছি। আপনি যতগুলো আপনার ছবিটা নিয়ে রিভিউ আসুন। যতগুলো মানুষ যতজন দেখেছে মানে এট লিস্ট দাগির ক্ষেত্রে এটা সবাই এক বাক্যে বলেছে এটা বাংলাদেশের গল্প। ওকে। এবং ইউনিকনেস, গল্পের নতুনত্ব এই বিষয়টা সবাই এক বাক্যে বলেছেন যে আমি আমার গল্পটাকে স্টার বানিয়ে রেখেছি। আমার এটা এইভাবে আমি নির্দ্বিধায় বলতে পারি যে 100% বাংলাদেশের শুট করা এটা ছবি, যেটা অন্যান্য ছবির ক্ষেত্রে যাচ্ছে না। কিন্তু আমার 100% বাংলাদেশের নির্মিত। আপনি বাংলাদেশের মফস্বল শহর, মফস্বল লোকালয়, মফস্বলের মানুষজন দেখতে পাবেন। যেটা এবং গল্পটাও বাংলাদেশের একটা মানুষ আমাদের সমাজের বাস্তবতাকে কেন্দ্র করেই নির্মিত। কিন্তু এরা আমি রেখেছি, আমি যেভাবে যে ধরনের সিনেমা বানাই, বিনোদন দেই মানুষকে, আমি এঙ্গেজিং রাখতে চাই, ধরে রাখতে চাই, সেভাবেই বানিয়েছি। সো বাংলাদেশের গল্প নির্দ্বিধায় দাগি বাংলাদেশের মানুষের গল্প। চমৎকার। আমি আরো কিছুক্ষণ রাখবো। আমি একটু রাজ হামিদের দুটো প্রশ্ন নিয়ে একটু যাচ্ছি। রাজ হামিদ, ডিস্ট্রিবিউটর হিসেবে আপনার তো ছবি মেকারদের উপরে ভরসা রাখতে হয় বা প্রোডাকশন প্রডিউসারের উপরে দিয়ে। কিন্তু আমাদের সবচেয়ে কমন একটা অভিযোগ যে ঈদ ছাড়া ভালো নির্মাতাদের ছবি পাওয়া যায় না, ভালো প্রোডাকশন পাওয়া যায় না। তো শিহাব শাহীন, রায়হান রাফিরা কাজ করছে। আমাদের ছবির সংকট কি নির্মাতারা? যে ভালো ছবি, আপনারা ঈদ ছাড়া তো ছবি রিলিজ দিয়ে আরাম পান না, সেটা মাঝে মাঝে বলেন যে ঈদেই ভালো ছবি আসে, একটা মৌসুমটা, এই দুইটা মৌসুম আমরা ভালো পাই। এটা কেন? মানে আপনার অবজারভেশনটা শুনতে চাচ্ছি। আমরা আমি মনে করি যেসব সৃজনশীল নির্মাতা এই বিদেশের দর্শকদের যে চাহিদা আছে বা যে আশা আছে, যেগুলো পূরণ করতে সক্ষম, শিহাব শাহীন ভাই তাদের মধ্যে অন্যতম একজন। এবং তার একটা ফলোইং আছে এখানে। আমি দেখেছি তার ছবিগুলো, তার ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলো। এখানকার প্রবাসী যে বাংলাদেশিরা আছেন, বাঙালিরা আছেন, পশ্চিমবঙ্গের মানুষরাও আছেন, যারা খুব ডিলিজেন্টলি ফলো করেন। এবং আ- আ- এবং এভাবেই ভালো কন্টেন্ট, তার সাথে টেকনিক্যাল কাজটা মিলিয়ে এবং সৃজনশীলতা মিলিয়ে আমরা মনে হয় বেটার বেটার প্রোডাক্ট দিতে পারবো, এবং দিচ্ছিও আমার মনে হয়। এবং দাগি ছবিটা মধ্যে যে আমি যে আমি যে এটা পুরো ছবিটা আমি এখনো দেখিনি, কিন্তু আমি যে বেশিরভাগ ছবি কাটটা দেখেছি, এবং আমি বলবো এটা অসাধারণ একটা ছবি। এবং সুড়ঙ্গর পরে তমা এবং আম, নিশোকে আফরান নিশো। আহ, এত ভালোভাবে আহ, আফরান নিশো এবং তমা মির্জা দুজনকে আম, যে আবার স্ক্রিনে উপস্থাপন করেছেন, যে এত হুম। আহ, সুন্দর একটা কন্টেন্ট এবং ক্যারেক্টার এবং গল্পের মধ্যে, এটা রেজোনেট করবেই। তাহলে এবং একটু শিহাব শাহীনকে প্রশ্ন এটা রেখে আপনার কাছে এটা নিতে চাই। আম, আহ, শিহাব শাহীন, সুরঙ্গর ইএসপিটা আপনার ক্যাশ করার প্ল্যান ছিল কিনা দাগিতে? না, মানে কাচিং এর ক্ষেত্রে ছেড়ে শুরু করি। নিশোকে নেওয়া হয়েছিল। তমার ক্ষেত্রে বরং নানাবিধ আমাদের অপশন ছিল, কেননা এখানে একটা কিশোরী মেয়ের মায়ের রোল, একটা স্টেজ আছে। তো তমাকে সেই জায়গায় মানায় কিনা আমরা সে নিয়েও ভাবছিলাম, বরং যে কাকে যায়, কিন্তু সব দিক বিবেচনায় একটা জায়গা হলো যে না ঠিক আছে, এটা আমরা করি। আবার যখন এই কাস্টিংটা আমরা ঘোষণা দেই, নিশোর ফ্যানরা প্রথমেই বলেছিল আবার একই জুটি কেন, আবার একই জুটি কেন। ইন্ডিয়া থেকে নেয়ারও একটা প্রপোজাল ছিল, কেননা অর্থনৈতিক কারণে বা রিলিজের কারণে সুবিধা হয়, ইয়া ছিল। সব মিলিয়ে আসলে সুড়ঙ্গের ইউএসপিটা মাথায় ছিল না। আমাদের কাস্টিংটা আমার ছিল আমার মাথায়। এই যেহেতু বলছেন ইউএসপি, আমার কাছে মনে হচ্ছে যে আমার বিশ্বাস যে আমার ছবি বিদেশেও মানে যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন
তাদের কাছেও ভালো করবে। কারণ এনারা গল্পের ছবি দেখতে পছন্দ করেন। বাংলাদেশের সিনেমা দেখতে চাইবেনই। বাংলাদেশকে দেখতে চাইবেন। এবং অ্যাকশন, ধুন্ধুমার এনারা দেখে অভ্যস্ত। প্রচুর আমাদের এখানে তো সিনেমাই নাই। অ্যাকশন হয় না দেখে অনেক হুমড়ি খেয়ে পড়ছে। ওখানে তো প্রতিনিয়তই ওনারা দেখতে পাচ্ছেন। মোড়েই দেখতে পাচ্ছেন, হিন্দি ছবি দেখতে পাচ্ছেন একসাথে। কিন্তু গল্পের ছবি, বাংলাদেশের গল্পের ছবি আমার এইটুক বিশ্বাস আছে আরকি যে যদি দেখেন একটা একটা কথা মুখে কথা ছড়াবে, এরকম একটা ধারণা আমার একটা বিশ্বাস আছে। তো কাস্টিং এর ক্ষেত্রে ওই সুরঙ্গিনী তোমার আমি ভাবনাটা একবারেই কাজ করে না। ওই স্পিথের মাথায় সুরঙ্গিনী এটা মাথায় কাজই করে না। রাইট। রাজহামিদ, আমি একটু প্রশ্ন রাখতে চাই যে আমরা জানি যে প্রবাসী দর্শক, একটা বান্ডেল অফ দর্শক আছে, এটা পরিচালকের সামনে বলাটা, প্রশংসা করাটা ঠিক না। কাছের মানুষ দূরে থুয়া একটা মাস্টারপিস আমি মনে করি শেফ শাহিনের। এর আগে অ্যালেন শোপন একটা ডিফারেন্ট ওয়ার্ক দিয়েছে। প্রবাসীদের আসলে নির্মাতা ওয়াইজ তো ছবি দেখে না নাকি? নিশো আছে, সাকিব আছে, এরকম ভাবে দেখে কি? প্রবাসীদের অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স আপনারা কিভাবে খোঁজেন যখন ছবিটা নিয়ে আলোচনা করেন? না ঠিক আছে, আফরান নিশো, শিহাব শাহীন একটা বারুদ হবে। আমি বলবো যে দুটোই, কারণ কিছু কিছু নির্মাতা তাদের ব্র্যান্ড তৈরি করেছেন বিদেশি দর্শকদের মধ্যে। শিহাব শাহীন তার মধ্যে একজন, শিহাব ভাই, এবং রায়হান রাফি তার মধ্যে একজন। আরো কয়েকজন আছেন যারা যাদের চেনেন। এবং আমার মনে হয় নায়ক ভিত্তিক আহ, আম, এখন যেহেতু স্টোরিগুলো নায়ক ভিত্তিক হচ্ছে, সেহেতু কন্টেন্টটা যেহেতু নায়ক ভিত্তিক, সেই জন্য নায়কদের দিকে গ্র্যাভিটেট করছে দর্শকরা। কিন্তু এখানে যে স্ট্রং নায়িকা থাকলে সেটা অ্যাডস টু দ্য সাকসেস অফ দ্য ফিল্ম। এবং আমার মনে হয় আমাদের আরেকটু মানে নারী কেন্দ্রিক চরিত্রের দিকে আগাতে হবে। কারণ আমি সবসময় বলি যে যে ছবি আম, আমাদের মহিলা দর্শকরা গ্রহণ করে না, সেই ছবি চালানো খুব মুশকিল। কারণ আম, মানে একজন মহিলা একলা ছবি দেখতে আসেন না, দুই তিনজন চারজনকে নিয়ে আসেন। এবং এটা সত্যি কথা। এবং সেজন্য তাদেরও যাতে আম, আকাঙ্ক্ষা এবং তাদের যে আহ, যে যেটা তারা দেখতে চান সেটাও স্ক্রিনে দেখানো উচিত। এবং আহ, আমার এখানে আস্তে আস্তে বাংলা ছবির দর্শকরা এখানেও ম্যাচিওর হচ্ছে এবং হবে। এবং সেটাই আমাদের আশা ছিল যে কোয়ালিটি অফ ফিল্মস রাইজ করবে যখন নির্মাতারা এবং প্রযোজকরা দেখবেন যে বিদেশের মার্কেটটাও তাদের ধরতে হবে। এবং রাইট। আমি খুব আশাবাদী এ ব্যাপারে যে বাংলাদেশের ছবিগুলোর মধ্যে আহ, সেই ধারাটা খুব ভালো মতন সিকিউরড আছে। এবং রাইট। তাহলে একটা প্রশ্ন করি রাজ ভাই, আমরা শেষ পর্যায়ে আমরা প্রশ্নটা শেষ করব। নায়ক বড় না পরিচালক বড়? আপনি আপনি সাকিবের একাধিক ছবি রিলিজ দিয়েছেন, দরদ ফেল করেছে ডিউ টু সাকিব না ডিউ টু পরিচালক? অন্তরাত্মার ছবিটি ঈদে রিলিজ পেয়েছে, অন্তরাত্মার ছবির খবরই নাই, ডিউ টু সাকিব না ডিউ টু পরিচালক প্রোডাকশন? কোনটা আপনি কি বলতে চান? আপনি যখন সিনেমাটা কিনতে যান তখন কি নায়ককে দেখেন না পরিচালককে দেখেন, নাকি বোথ কেমিস্ট্রি দেখেন? আমি অ্যাকচুয়ালি যখন পরিচালক কামস ইনটু দ্য পিকচার, আমি তখন মনে করি যে এটা একটা শিওর শট। যেমন শিহাব ভাই আছেন, রায়হান রাফি আছেন, আরো কয়েকজন আছেন। আম, আম, যেমন আম, আপনার অমিতাভ রেজা আছেন। তারপরে এই যে জনার অফ ডিরেক্টরস, এদের এরা এদের কাজ ইজ আ ব্র্যান্ড। এবং আম, না না, আমি এটা আমি আমি এটা ব্র্যান্ডটা শুনতে বিদেশি চাচ্ছি না। আমি দর্শকদের সরি, এই কাছে প্রশ্নটা একটু গুরুত্বের সাথে আমি দুজনের কাছ থেকে শুনতে চাই। ধরেন আফরান নিশোর সাথে শিহাব শাহীন, আর আফরান নিশোকে পরিচালনা করলাম আমি, আমার কোনো অভিজ্ঞতা নেই, তো সেটাতে নিশ্চয়ই আপনি আফরান নিশোকে আপনি তখন তানভীরের ছবির তো নিশ্চয়ই আমি এত এ, মানে ট্রাস্ট করতে পারবো না। যেটা হয় সাধারণত যে সাকিবের সাথে যখন রায়হান রাফি যোগ হয় তখন একটা ব্লকবাস্টার হয়। আবার অনন্য মাউন্ট করছে দ্যাট উইল গার্বেজ হয়েছে। তো তার মানে কি আপনি এটা স্বীকার করতে ভয় কিসের যে পরিচালক বড়?
পরিচালক ম্যাটার করে তো নাকি ইন্ডাস্ট্রিতে? লাইনে আসেন। হ্যাঁ, না না, কিছুটা ওঠানামা তো হবেই। এবং মানে আমরা আমরা অনেক কিছু দেখে ছবি তুলি। যেমন আমি একটা ছোট্ট ঘটনা বলি। জি। যেমন কলকাতায় একটা ছবি ছিল আরো এক পৃথিবী। হুম। এবং এটা কলকাতার একজন বিশিষ্ট পরিচালকের ছবি। কিন্তু এটা তাসনিয়া ফারিনের প্রথম ছবি ছিল কলকাতায়। এবং এই ছবিটা কেউ তুলছিল না, কিন্তু আমরা ডিসাইড করলাম যে এই ছবিটা তুলে আমরা এখানে চালাবো। কারণ ওকে। আমরা সবসময় ওই অ্যাঙ্গেলটা দেখি যে এটা ফারিন যদি মানে কলকাতায় আহ, নির্মাতাদের মধ্যে দাঁড়িয়ে যায়, তাতে আমাদের একটা শিল্পীর ইন্টারন্যাশনাল এক্সপোজার হলো। সেই সেটা ইয়েতে ধরেন আমরা, ফারিনের প্রতি সেই আপনার একটা আলাদা কনসিডারেশনে প্রেমের আমরা কারণে ছবিটা হয়েছে, তুললাম এবং কিন্তু ইন চালু জেনারেল করলাম। পরিচালককেই দেখেন তো। না, পরিচালকদের উপরে আস্থা একটা বিরাট ব্যাপার। এবং এটা এটার সাথে যদি স্টারডমের ইয়ে হয়, যোগ। সংমিশ্রণ হয়, তাহলে আমাদের জন্য একটু সহজ হয় যে না, এই ছবিটার উপরে আমরা উই ক্যান ব্যাংক অন দিস ফিল্ম অ্যান্ড এটা গ্রেটার অডিয়েন্স পাবে। তো ন্যাচারালি সেই কারণে ধরেন তুফান, তারপরে আমি বলবো যে আম, আহ, অন্যান্য ছবিগুলো যেগুলো আমরা তুলেছি, এবং দাগি, হুম। এই ব্যাপারে আমাদের কোনো ইয়ে ছিল না যে না, তারা পরীক্ষিত। কিন্তু পরিচালকদের ব্যাপারে বলছি যে তারা পরীক্ষিত পরিচালক, তারা জানেন কি কন্টেন্ট নিয়ে কিভাবে সৃজনশীল ভাবে ট্রিট করতে হয়। কিন্তু এটার মানে এই না যে আমরা নতুনদের জায়গা দেবো না। আপনি না, দেখেছেন আমরা ডিফারেন্ট থিং। অনেক নতুন এগ্রি। নির্মাতাকে খুব বোল্ডলি নিয়ে এসেছি। তার মধ্যে মিশুক মনি একজন। আপনার মিশুক মনির যে ছবিটা দেয়ালের দেশ, এটাকে আমরা খুব পুশ করে আমেরিকা এবং কানাডায় আমরা ইয়ে করেছি। বিকজ ও ওর মধ্যে আমরা একটা সম্ভাবনা দেখেছি যে না, দিস ওর লঞ্জিভিটি থাকবে, ওর একটা পরিচয় হবে বিদেশি দর্শকদের মধ্যে, অ্যান্ড দ্যাট উইল হেল্প আস গেট বেটার অ্যান্ড বেটার মুভিজ ইন দ্য ফিউচার। ফাইন, থ্যাংক ইউ। সুতরাং আমরা লাস্ট লাস্ট কোশ্চেন অনেক দিয়ে। ধরনের কনসিডারেশনে আমরা তুলি। আর শাকিব ভাই তো একটা স্টারডম, একটা এখানে এখন একটা ফলোইং হয়ে গেছে শাকিব ভাইয়ের। এবং আম, কিন্তু কিন্তু সেখানেও তো এটা স্বীকার করেন, অবিস্মরণীয়। আমি এবং জানি আমার গালি খেতে আমার হবে যেটা কিন্তু। মনে হয় না না, রাজ ভাই, রাজ যে ভাই, সেখানেও তো স্বীকার করেন, রাজ ভাই, আমার সেখানেও তো স্বীকার করেন। আমার যেটা মনে হয় যে নিশো নিশোরও একটা খুব ভালো একটা প্রেজেন্স আছে প্রবাসী দর্শকদের মধ্যে। এবং তার প্রচুর ফলোইং আছে। এটাও সত্যি কথা।